সবাইকে আমন্ত্রণ। শুরু করছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবর। দর্শক, আপনারা সবাই জানেন আমাদের এই আয়োজনে বিভাগ ভিত্তিক ভিন্ন রকম ভিন্ন স্বাদের সব সংবাদগুলো দেখানো হয়, যে তালিকায় আজ আমি শাহরিন জেবিন হাজির হয়েছি ময়মনসিংহ বিভাগের সব খবর নিয়ে। পেশায় ছিলেন একজন রাজমিস্ত্রি, কিন্তু বর্তমানে তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। মাসে আয় করছেন লাখ লাখ টাকা। দর্শক, বলছি ময়মনসিংহের গৌরীপুরের যুবক আলামিনের কথা। ফানি ভিডিও বানিয়ে তিনি গেল 1.5 বছরে আয় করেছেন কোটি টাকা। আমার বিকাশ অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে। যে যেরকম পারেন, যত বেশি পারেন এর বিকাশে টাকা পাঠান। একবার ভাবুন তো, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি প্রতিদিনই যে সমস্ত ভিডিও দেখে থাকেন, সেখানে অনেক মজার অনেক ফানি ভিডিও আসে। আর এসব ফানি ভিডিও গ্রামের প্রত্যন্ত জায়গা থেকে অনেকে করছেন, যাদেরকে অনেকে আবার পরিচয় করে দিচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। আমরা আজকে এসেছি ময়মনসিংহের গৌরীপুরে একটি প্রত্যন্ত জায়গায়, যেখানে একদল যুবক আলামিন নাম, যার নেতৃত্বে মূলত এই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তারা কাজ করছেন এবং প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করছেন। এবং তারা এটিকে এখন বর্তমানে পেশা হিসেবে নিয়েছেন। অনেকে গার্মেন্টস কর্মী ছিলেন, অনেকে রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন, অনেকে দিনমজুর হিসেবে কাজ করতেন। সেই সমস্ত কাজ ছেড়ে তারা এখন এই মোবাইল ফোনের মাধ্যমে তারা ছোট এই ভিডিও তৈরি করে সেগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে সেখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করছেন। এখানকার যিনি গ্রুপ লিডার আছেন আলামিন নাম, যিনি মূলত কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে এরই মধ্যে পরিচিত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। এরই মধ্যে আপনার অনেক ভিডিও আছে যেগুলি আসলে ফানি ভিডিও। কি ভাবনা থেকে মূলত আসলে আপনি এই কাজটি শুরু করেছিলেন? বিশেষ করে আমি যখন অনলাইনে ভিডিও একজনের মাধ্যমে দেখা, উনি আমার গুরুজি, উনি এই জায়গায় নাই গে আজকে, ওনার মাধ্যমে দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি। আমি সব ধরনের কন্টেন্টই করছি, কিন্তু আমার ফানি কন্টেন্টটাই দর্শকরা একটু বেশি দেখে, তো আমি ফানি কন্টেন্টটাই বাচ্চা নিছি। বাচ্চা ভিডিও করতে করতে এখন দেখতাম পারতেছি যে আমার এই জায়গা থেকে ভালো একটা আর্নিং আসে। তো এইভাবে আর কি চালায় যাইতেছি। এখন আরও আমার এলাকাবাসী দূরদূরাহী যারা আছে, যারা আমার কাছে আয়ে, তাদেরকে আমি কিভাবে কাজটা করি, কি মানে কাজটা করতে গেলে কি কি করতে হয়, অভিনয়টা কেমনে করলে অভিনয়টা মানে একটা ভালো একটা ইয়াও আসবে, এইভাবেই আর কি। আমরা যতটুকু জেনেছি যে গত মাসেও আপনি অনেক ডলার ইনকাম করেছেন। আসলে গত মাসে সবশেষ কত টাকা পেমেন্ট আপনি ড্র করেছেন? গত মাসে আমি একটা আইডি থেকে, মানে ফেসবুক রিলসের থেকে একটা আইডি থেকে আমি $9,000 প্লাস ইনকাম আসছে। আর অন্যটি বাদ, মানে একটা আইডি থেকে, যে আইডিটা থেকে আসছিল এই আইডিটা এখন আমার হাতে নাই। আসলে আপনি মূলত কি কাজ করতেন আগে, এখন বর্তমানে কিভাবে তাহলে টাকা ইনকাম করছেন? আমি আগে রাজমিস্ত্রি, রটমিস্ত্রি সব কাজে করছি। আমার এই যে টাকা ইনকামের আগ পর্যন্ত আমি ময়মনসিংহে কাজ করছি মেডিকেল কলেজ হাসপাতালে, একটা 17 তলা বিল্ডিং হইতেছে কলেজের, মেডিকেল কলেজের সাথেই, গেটের সাথেই, এটার মধ্যে কাজ করছি। এন থেকে আমার লাস্ট কাজ আর কাজ করতে হয় নাই, পিছনে ফিরে তাকাইতে হয় নাই। মোটামুটি এখন আমি আগে 1 মাসে যা টাকা ইনকাম করতাম, আল্লাহর রহমত, আল্লাহর শুকরিয়া, আমার একদিনে তার চাইতে বেশি ইনকাম আসে। আলামিন এলাকার তরুণ সমাজের কাছে এখন অনেকটাই দৃষ্টান্ত হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তিনি যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে টাকা ইনকাম করছেন, এটি এখন অনেকের কাছে অনুপ্রেরণা। তিনি এখন পর্যন্ত এই গ্রামের প্রায় শতাধিক ছেলেদেরকে তৈরি করেছেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, যারা তাদের জীবিকা নির্বাহ করছেন এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। আমি ইন্টারমিডিয়েট শেষ করে আমি একটা গার্মেন্টসে জব করছিলাম, মানে ছোট্ট একটা এতে চাকরি করতাম। সেখানে প্রায় 10,000 টাকার মতো স্যালারি পাইতাম। পরে হঠাৎ করে আলামিন ভাই আর কি আমার কুইজ নেয়, তারপরে বলতেছে যে তুমি চলে আসো বাড়িতে, আমার সাথে থাকো, তাহলে আমার সাথে এই যে ফানিগুলো ভিডিও করি আমি, তো তাহলে আমার সাথে কাজ করো তুমি। আমাকে একটা কর্মস্থল দিল, মানে কাজ শিখাইলো ভিডিও করতে। কাজ শেখানোর পরে এখন আলহামদুলিল্লাহ প্রতি মাসে 40,000, অনেক সময় 60,000, 80,000 এমন টাকা ইনকাম করতে পারি। আমি মূলত আলাইন ভাইয়ের সাথে আছি ক্যামেরাম্যান হিসাবে। আমাকে আলাইন ভাই 50,000 টাকা করে দেয় প্রতি মাসে। আর আমি পাশাপাশি পড়াশোনা করছি ময়মনসিংহ আনন্দমন থেকে।
মাধ্যমিকের গণ্ডি না পেরোনো এই আলামিন এখন হাজার হাজার ডলার ইনকাম করছেন একটি প্রত্যন্ত জায়গা থেকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এবং সম্পূর্ণ নিজের চেষ্টা এবং ইচ্ছায় যে কতটুকু কাজ করলে একজন মানুষ নিজেকে ঘুরে দাঁড়ানো সম্ভব তারই জ্বলন্ত উদাহরণ এই আলামিন। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ। ভূমি অধিগ্রহণের জটিলতা আর ঠিকাদারের গাফিলতির কারণে মাঝপথে বন্ধ হয়ে গেছে জামালপুরের ব্রহ্মপুত্র নদের ওপর নির্মাণাধীন নন্দিনা সেতুর কাজ। গেল 2 বছরে কাজ হয়েছে মাত্র 40%। দীর্ঘদিনের প্রত্যাশিত এই সেতুর কাজ বন্ধ হয়ে যাওয়ায় তাই সেই অঞ্চলের মানুষের মাঝে দেখা দিয়েছে হতাশা আর ক্ষোভ। শুরুর দিকে নির্মাণ কাজের গতি থাকলেও গত 5 আগস্ট সরকারের পট পরিবর্তনের পর সেতু নির্মাণ কাজ থমকে গেছে। পলাতক রয়েছেন ঠিকাদার, তাই ভূমি অধিগ্রহণ জটিলতায় মাঝপথে এখন পুরোপুরি বন্ধ রয়েছে কাজ। 2025 সালের অক্টোবরে শেষ হবার কথা থাকলেও এখন পর্যন্ত সেতুটির কাজ হয়েছে মাত্র 40%। আমরা চরের লোক শুরু থেকেই অবহেলিত, নির্যাতিত। ব্রিজের কাজটা শুরু হইলে আশ্বাস পাইছিলাম যে আমগরে চলাচলের ব্যবস্থাটা খুব সুন্দর হবো, কিন্তু আদত কাজ সম্পূর্ণ হলো না। আমরা এখান দিয়া এই যে কোনো রোগী যদি যাতায়াতের সমস্যার কারণে আমরা এখান দিয়া সময় মতো রোগীটা নিতে পারি না, আর এমনি কোনো যাতায়াতের অসুবিধার কারণে আমরা বোঝা টোঝা অনেক কিছু আছে, এই সমস্ত নিয়ে আমরা অনেক কষ্ট করতেছি। করে এরা ডেলিভারি রোগী নিয়ে বাইরে আমরা নৌকা পাই না ঠিক মতো, মনে করেন যে যখন এরা দরকার সময় ওই দ্রুত সময় আমরা পার হয়ে যাবার পাই না। আমগর অসুবিধা, এরা অসুস্থ মানুষ নিয়ে যাওয়া আমগর খুব সমস্যা। যে নৌকা পাবো কিনা, টাইম মতো পৌঁছাইতে পারবো কিনা, মানে এরকম একটা আতঙ্কে থাকি যে আমরা যে পরীক্ষায় লেট হয়ে গেলে আমরা কিভাবে লিখবো, কিংবা একটা দেখা যাচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে কিন্তু ক্লাসটা আমরা সময় মতো করতে পারছি না। সেতুটির নির্মাণ কাজ শেষ হলে বদলে যাবে জামালপুর শেরপুর জেলার চরাঞ্চলের মানুষের অর্থনীতির চিত্র। জামালপুরের লক্ষ্মীর চর, তুলসীর চর ইউনিয়ন ও শেরপুর জেলার চরাঞ্চলের কয়েক লাখ মানুষের সড়ক যোগাযোগে স্থাপিত হবে নতুন দিগন্ত। দীর্ঘদিনের প্রত্যাশিত সেতুটির কাজ বন্ধ থাকায় এ অঞ্চলের মানুষের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ আর হতাশা। ব্রিজটা হওয়াতে আমরা খুব আনন্দিত হয়েছিলাম। তো এখন ধীরে ধীরে কাজ আসলে গতি কমের দিকে। তো আসলে ব্রিজটা জোরালোভাবে করলে আমরা এলাকাবাসী ভালোভাবে যাতায়াত করতে পারতাম। আমরা চৈর লোক আঙুরে কাঁচামাল নিয়ে যাইতেছি নান্দিনা, খুব কষ্ট হয়ে যাচ্ছে। একবার নাও উঠে আবার কাঁথা উঠে যাওয়ার নাকি আঙুর ব্রিজটা খুবই দরকার। ব্রিজ হওয়ার জন্য যে অধিগ্রহণের জমি নেওয়ার কথা সেটা আমাদের অধিগ্রহণের টাকাও দিয়েছে না, স্থাপনার টাকাও দিয়েছে না, এবং ব্রিজ যাতে দ্রুত তাড়াতাড়ি হয় অধিগ্রহণ টাকা আমার বিদায় করে দেয়, এটা আমরা চাই। ব্রিজ আমরা অতিরিক্ত চাই তাড়াতাড়ি ব্রিজটা হোক, কিন্তু আমাদের টাকা দেওয়া যে পর্যন্ত না দিবে এই পর্যন্ত আমরা স্থাপনা ভাঙবো না, কখনো প্রশ্নই আসে না। তাড়াতাড়ি যাতে আমাদের টাকাটা দিতে হয় দেয়, এই জন্য আমরা আবেদন জানাচ্ছি সরকারকে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, ভূমি অধিগ্রহণ জটিলতা কাটাতে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে সেতুটির নির্মাণ কাজ শেষ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। বর্তমানে প্রায় 50% কাজ সম্পন্ন হয়েছে, তবে নান্দিনা বাজার আছে। এই নান্দিনা বাজারের জমি অধিগ্রহণের কিছু সমস্যার কারণে এই ব্রিজের কনস্ট্রাকশন কাজ কিছুটা ধীরগতি হয়েছে। ইতিমধ্যে মাঠ পর্যায় থেকে জমি অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্যাদি আমরা সংগ্রহ করে সদর দপ্তরে প্রেরণ করেছি। 606 মিটার দীর্ঘ সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে 106 কোটি 82 লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দরিদ্র শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ, সাথে উপবৃত্তির টাকার অনিয়ম সহ নানান অভিযোগে অভিযুক্ত শেরপুরের এক শিক্ষক। সম্প্রতি বিনা নোটিশে স্কুলের মালামাল বিক্রি করায় ক্ষুব্ধ হয়েছেন অভিভাবকেরা, আর তাই সুষ্ঠু তদন্ত করে সঠিক ব্যবস্থা নেবার দাবি তাদের। শেরপুরের শ্রীবর্দী উপজেলার গিলাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যন্ত অঞ্চলে 1938 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির একসময় সুনাম থাকলেও এখন তা শূন্যের কোটায়। অফিস সহকারী দিয়ে পাঠদান, উপবৃত্তির টাকা নিয়ে অনিয়ম, দরিদ্র শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার,
কারণ ছাড়াই বছরের মাঝামাঝি সময় শিক্ষার্থী বের করে দেওয়া সহ নানা অভিযোগ রয়েছে এই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অনেকেই শুনি যে উপপত্তি পায় না, আমার মেয়েরও পায়নি। তো গেছিলাম উপপত্তি কথা বলতে, এক কথায় দুই কথায় ওনার সাথে আমি একটু প্রতিবাদ করছি। প্রতিবাদ করাতে উনি পরে ফোন পাইছে যে আমার মেয়েকে এখান থেকে বের করে দিছে। সম্প্রতি কোনো রেজুলেশন ছাড়া একক সিদ্ধান্তে স্কুলের সোলার ও আসবাবপত্র বিক্রির বিষয় নিয়ে অভিযোগ তোলেন অভিভাবকরা। এতে তাদের উপর ক্ষুব্ধ হয়ে বেশ কয়েকজন শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করেন এবং স্কুল থেকে বের করে দেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করেন ভুক্তভোগীরা। আমার নাতিরে নিয়ে গেছিলাম, ভর্তি করে নেই, নিয়ে চলে আসছি, ফিরাই দিছি। মাস্টারনি বলছে নেওয়া যাবো না, মেয়ের ঘরে নাতিনের জন্য নেওয়া যাবো না, এটি বলছে। আমার ছেলেরে স্কুলে ভর্তি করে দিছিলাম, কয়েকদিন স্কুলে যাওয়ার পরে স্কুল থেকে বাইর করে দিছে, নাম কাটিয়ে দিছে। আরো অনেক ছাত্র ছাত্রী বাইর করে দিছে। এই হেডমাস্টারনি কারোর সাথে বনে না। গিলাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলে আমার ছেলে পড়ছে, হেড ম্যাডামে পরীক্ষা দিবে দেনায় বাইর করে দিছে। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও টেলিফোনে এসব অভিযোগ অস্বীকার করেন প্রধান শিক্ষক। আমি তো 19 সালে আর সোলার হলো 14 সালে। ওই মাঝখানে একটা ওই ব্যাটারি চুরে গেছিল, চুরে গেলে পরে পিয়ন যে ছিল, আমি এখন আর কি শুনছি আমি থাকার আগে ওই পিয়ন ব্যাটারিটা পরে অফিস কর্তৃপক্ষ করে তাকে জরিমানা স্বরূপ তারা কিনে নিচ্ছে। ওই ব্যাটারিটা পরবর্তীতে আবার স্টোররুমে ছিল, আন থেকে হয়েছে ভাঙাই ছিল, আবার পরবর্তীতে আবার কিনে নেওয়া হয়েছে, এটুকু আমি জানি। এদিকে এমন ঘটনা নীতি বহির্ভূত উল্লেখ করে সংশোধন হবার তাগিদ দেন শিক্ষক নেতারা। মালামাল এভাবে বিক্রি করা যায় না, এটা আসলে একটা রেজুলেশন করা লাগে। ম্যানেজিং কমিটি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত করলে পরে বিক্রি করতে হয়। যেহেতু উনি এই সমস্ত ছাড়াই বিক্রি করছে, বিষয়টা আসলে নিন্দনীয় বিষয়। তো এ ব্যাপারে আমার সুস্পষ্ট বক্তব্য হলো এটা আসলে বিধি লঙ্ঘন হয়েছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। শ্রীবর্দী উপজেলার গিলাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন মালামালের একটা অভিযোগ পেয়েছি, এটা জরুরি ভিত্তিতে তদন্ত করে আমরা ব্যবস্থা নেব। সুষ্ঠু তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, শেরপুর। গ্লোবাল ওয়ার্মিং বন্ধে সচেতনতা বাড়াতে দেশের সব জেলায় সাইক্লিং করছে ইউনিয়ন সাইক্লিস্ট অব বাংলাদেশের 10 সদস্য। যেখানেই তারা যাচ্ছেন সেখানেই সাধারণের সাথে করছেন মতবিনিময়। আর বাংলাদেশের সব জেলা ঘুরে তাদের এই ভ্রমণ শেষ হবে কক্সবাজারে গিয়ে। স্টার্ট রেভলিউশন ব্যাক টু বাইক স্লোগানে বন্দরনগরী চট্টগ্রাম থেকে সাইকেল নিয়ে সমগ্র বাংলাদেশ যাত্রা শুরু করেছেন 10 তরুণ। গ্লোবাল ওয়ার্মিং নিয়ে দেশের 64 জেলায় সচেতনতামূলক বার্তা দেওয়ার জন্য 30 দিনের এই ভ্রমণ শুরু করেছেন ইউনিয়ন সাইক্লিস্ট অব বাংলাদেশের সদস্যরা। প্রতিটি জেলার জন্য আলাদা বার্তার প্লেকার্ডও বহন করছেন তারা। চলতি পথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করে তাদের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন এই তরুণরা। গ্লোবাল ওয়ার্মিং বন্ধে সাইকেল নিয়ে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, বাল্যবিবাহ বন্ধ, পরিবেশ বান্ধব যানবাহনের ব্যবহার বৃদ্ধি, শিশু শিক্ষার গুরুত্ব, সাইকেলের জন্য আলাদা লেনের দাবিসহ বিভিন্ন সচেতনতামূলক ব্যানার নিয়ে তাদের এই ভ্রমণ চলছে। আমরা গতবারও একবার 64 জেলা সাইকেলিং হয়েছে আমাদের গ্রুপ থেকে, বিষয় ছিল মুক্তিযুদ্ধ, এবং এবারও আমরা আবারও 10 জনের একটা টিম নিয়ে বেরোইছি। তো এবারের বিষয় হচ্ছে স্টপ গ্লোবাল ওয়ার্মিং। জীবনে প্রথম 64 জেলা সাইক্লিং করতেছি, তো আমি চাই দেশের সব জেলায় সৌন্দর্য আমি উপভোগ করতে। তো আমি চাই বাংলাদেশের সাইকেলকে আরো এগিয়ে নিয়ে যেতে, যাতে দেশকে রিপ্রেজেন্ট করতে পারি, সামনে আরো এগিয়ে যেতে পারি। এবং প্রত্যেক সাইক্লিস্টকে আমি পুরো আহ্বান করবো যে বাংলাদেশ 64 জেলা ভ্রমণ করার জন্য। আগে নিজের দেশকে রিপ্রেজেন্ট করবো, পরে আমরা বাইরের দেশে ট্রাভেল করবো। তৃতীয়বারের মতো বাংলাদেশের 64 জেলা সাইকেলে ভ্রমণ করছি ইউনিয়ন সাইকেলিস্ট অব বাংলাদেশের সাথে। এবারের আমাদের যে প্রতিপাদ্য বিষয় স্টপ গ্লোবাল ওয়ার্মিং, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে 12টি জেলা অতিক্রম করেছি। তো আজকের প্ল্যান অনুযায়ী আমরা শেরপুর হয়ে জামালপুরের উদ্দেশ্যে রওনা দেব।
তো যেই 64 জেলা বাংলাদেশের যে একটা সৌন্দর্য আমরা বিভিন্ন মেসেজের মাধ্যমে মানুষকে জানানোর চেষ্টা করছি, আর এই যে আমাদের পুরো একটা ট্যুরের মধ্যে যারা পৃষ্ঠপোষকতা করছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 15 তারিখ রাতে চট্টগ্রাম থেকে আমাদের 64 জায়গা ভ্রমণ শুরু করি, গ্লোবাল ওয়ার্মিং স্টপ গ্লোবাল ওয়ার্মিং এই স্লোগান নিয়ে। এবং আমরা প্রথমে 3 পার্বত্য শেষ করি, প্রথম বান্দরবান, তারপর রাঙামাটি, তারপর খাগড়াছড়ি হয়ে আমরা ফেনী আসি, ফেনী থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা চলে আসি হচ্ছে সিলেট বিভাগে হবিগঞ্জ থেকে মৌলভীবাজার, মৌলভীবাজার থেকে সিলেট থেকে সুনামগঞ্জ থেকে নেত্রকোনা থেকে আজকে আমরা যাচ্ছি শেরপুর। প্রত্যেক জায়গায় একটা করে গাছ লাগাচ্ছি, মানুষকে উদ্বুদ্ধ করছি গ্লোবাল ওয়ার্মিং এর বিরুদ্ধে, যে এই জায়গাটা হাওর অঞ্চলটা বিশেষ করে যে বন্যার জন্য খুবই ক্ষতিগ্রস্ত হয়, আর নাব্যতা কমে গেছে পলিথিনের জন্য, প্লাস্টিকের জন্য। আমরা চাই যে সবাই গাছ লাগাক, পরিবেশের জন্য কাজ করুক। 10ম দিনে 17 জেলা ভ্রমণ শেষ করেছে তরুণদের এই দল। 30 দিনে পুরো দেশে সাইক্লিং করে ফিলিস্তিনের উদ্দেশ্যে উৎসর্গ করার কথা জানিয়েছেন ইউনিয়ন সাইক্লিস্ট অফ বাংলাদেশ। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, শেরপুর। ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা ডের 9ম আসর। দিনব্যাপী যেই আয়োজনে সমসাময়িক ইউরোপিয়ান আর্ট হাউস চলচ্চিত্রগুলোর প্রদর্শনী সহ বাংলাদেশের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রিমিয়ার করা হয়, আর সেখানে সিনেমা নিয়েও করা হয় আলোচনা। ইউরোপিয়ান আর্ট হাউস চলচ্চিত্র প্রদর্শিত হলো ময়মনসিংহে। শুক্রবার তারেক স্মৃতি মিলনায়তনে দিনব্যাপী সিনেমা নিয়ে আলোচনার পাশাপাশি বেশ কিছু ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা প্রদর্শিত হয়। শুধু বাংলাদেশে নয়, এই প্রথম দক্ষিণ এশিয়ায় এই আয়োজনটি অনুষ্ঠিত হলো। এতে অংশ নিয়ে উচ্ছ্বসিত চলচ্চিত্র ও সংস্কৃতি প্রেমীরা জানান, পৃথিবীতে বিকল্প সিনেমার ধারা বেগবান করতে এই উদ্যোগটি কাজ করে যাচ্ছে। এমনিতে আমাদের ময়মনসিংহ নগরী শিল্প সংস্কৃতি নগরী, তো দক্ষিণ এশিয়ায় তথা বাংলাদেশ প্রথমবারের মতো এত বড় একটা অনুষ্ঠান আয়োজিত হয়েছে, তো সেই জায়গা থেকে এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। এখানে ফরেনারের অনেক গেস্ট আসছে, ওরা অনেক কথা বললো, আমরা অনেক উৎসাহ পেলাম, আমাদের কাছে সবার ভালো লাগছে। ফ্রান্সের এম্বাসি, ইউরোপীয় ইউনিয়নের কান্ট্রি ডিরেক্টর সহ যারা আমাদের যে অনেক বাহিরের যারা আসছেন, অনেক গেস্ট আছে, তারা আমাদের ময়মনসিংহ শহরের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারছে। আমি আমার ময়মনসিংহের বাসী হিসেবে খুবই গর্বের বিষয়। এই আয়োজন সংস্কৃতির বিনিময় ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অতিথিরা। বিকল্প চলচ্চিত্র বা সুস্থধারার চলচ্চিত্র বা জীবনমুখী চলচ্চিত্রের এইরকম একটি উৎসব, যেটি ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা ডেকে কেন্দ্র করে আমরা আয়োজন করেছি আমাদের প্রিয় ময়মনসিংহ শহরে। এই আয়োজনের অংশ হতে পেরে মূলত আমরা গর্ব অনুভব করছি। এই রকম সুস্থধারার সংস্কৃতি চর্চার সাথে যদি আমাদের দেশের ব্যাপকতর মানুষ জনগোষ্ঠীকে আমরা সম্পৃক্ত করতে পারি, নিশ্চয়ই আমাদের আগামী ভবিষ্যৎটা সুস্থ সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। এই বিষয়গুলো তো আমাদের পাবলিকের মধ্যে ছড়াবে, নতুন আইডিয়াগুলো, এবং যারা আসছেন তারাও কিন্তু আমাদের কালচারটার সঙ্গে পরিচিত হবেন। এইভাবে একটা ইন্টারাকশন গড়ে উঠবে, একটা সমন্বয় গড়ে উঠবে উভয় পক্ষের মধ্যে, সেটা আমাদেরও ইন্সপায়ার করবে এবং তাদেরকেও নিশ্চয়ই ইন্সপায়ার করবে। এই আসরে ফ্রান্স, জার্মানি, ইতালির সহ বাংলাদেশে একটি সিনেমা প্রদর্শিত হয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ইউরোপিয়ান আর্ট হাউসের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে বলে মনে করেন স্থানীয় আয়োজকরা। আমরা চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র নিয়ে আলোচনা এবং চলচ্চিত্র গ্যাদারিং আর কি, যারা চলচ্চিত্র প্রেমী তারা এখানে আসবে। এখানে আমরা 5টা সিনেমা, ইউরোপিয়ান সিনেমা দেখাচ্ছি, এর মধ্যে ইউরোপিয়ান 4টা, একটা বাংলাদেশি সিনেমা, এবং ইউরোপিয়ান সিনেমাগুলো বাংলাদেশের প্রিমিয়ার হচ্ছে, এবং যে বাংলাদেশি সিনেমা এটারও বাংলাদেশ প্রিমিয়ার হচ্ছে এই আয়োজনের মধ্যে দিয়ে। এবং এই আয়োজনের মধ্যে দিয়ে আমরা যারা চেষ্টা করতেছি যেন একটা ব্রিজ তৈরি করার জন্য। 2016 সালে ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা ডে প্রথমবার আয়োজিত হয়। প্রতি বছর ইউরোপের বিভিন্ন প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতারা ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা ডের অ্যাম্বাসিডর হিসেবে যুক্ত থাকেন, আর তাদের সমসাময়িক সিনেমাগুলো প্রদর্শিত হয়ে থাকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের বিভাগীয় খবর। দেখা হবে আগামীতে নতুন কোনো বিভাগের নতুন স্বাদের সব খবর নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।